আচ্ছা, আমরা শুরু করে দেবো এবার। হ্যাঁ, 8:40 পার হয়ে গেছে। সকলকে স্বাগতম বেঙ্গলি অল ইন অনে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা জাস্ট একবার আমাকে জানালেই হবে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা মূলত আজকে একটা ডেমো ক্লাস রেখেছি, যেটা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের ডেমো ক্লাসটা কেমন হবে বা আপনারা কেমন পড়াবেন। যারা আর কি বেঙ্গলি অল ইন অন প্রতিষ্ঠানটিকে জানেন না বা পরিচিত নন, তাদের মনে এটা আসা স্বাভাবিক। সেজন্যই আজকে আমরা একটা মূলত ডেমো ক্লাস রেখেছি। আমাদের অধিকাংশ বিষয়গুলোই ভিডিও টিউটোরিয়াল থাকবে। হ্যাঁ, এই জটিল বিষয়গুলো আমরা ডেমো ক্লাস বা এই অনলাইন গুগল মিট যে ক্লাসগুলো হবে, সেটা মূলত আমাদের ডাউট ক্লিয়ার ক্লাস থাকবে। ধরুন, যেটা আর কি কোনো একটা বিষয়, ধরুন অলংকারবাদ আমরা যখন করব, অলংকারবাদের উপর ডিটেলস ভিডিও থাকবে এবং নোট থাকবে। সেটাতে যাদের সমস্যা হবে, বাট ভিডিও এবং নোটের পরেও কিছু সমস্যা, কিছু প্রশ্ন থেকে যাবে, সেই প্রশ্নগুলো কমপ্লিট করা, সেই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্যই আমাদের গুগল মিটটা প্রত্যেক সপ্তাহে থাকবে। এবং যে স্ট্র্যাটেজি ঠিকঠাক চলছে কিনা, আমাদের টার্গেট শিট ফুলফিল হচ্ছে কিনা, আপনারা করতে পারছেন কিনা, সেই বিষয়ের খোঁজটাই থাকবে মূলত এই অনলাইন ক্লাসে। আমরা তবু আজকে একটা ক্লাসের ব্যবস্থা করেছি ঔচিত্যবাদ অলংকার শাস্ত্রের উপরে, সেটাই আজকে আমরা পড়বো। প্রথমে আমরা ঔচিত্যবাদকে খানিকটা বুঝে নেব। ঔচিত্যবাদকে বুঝে নেওয়ার পরে আমরা দেখব যে এই অলংকার শাস্ত্রে বা ঔচিত্যবাদের উপর কি ধরনের প্রশ্ন। আচ্ছা, কেউ স্ক্রিন প্রেজেন্ট করছেন, এগুলো আপনারা স্ক্রিন প্রেজেন্ট, অডিও এগুলো একটু মিউট রাখলে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে দেখে নেব ঔচিত্যবাদ বিষয়টাকে একটু বুঝে নেব কয়েকটা পর্বে ভাগ করে। তারপর ঔচিত্যবাদ থেকে কি ধরনের প্রশ্ন আসছে বিগত বারে বা এসেছে, সেই বিষয়গুলো দেখব। এবং সবশেষে আমরা একটা প্রশ্ন উত্তর, যে যে সমস্যাগুলো থাকবে, যে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো নেব আমরা। আর একটা বড় প্রবলেম থাকবে, সেইটার একটু দেখিয়ে দেবো। সেটা আপনাদের মক টেস্ট দিতে, টেলিগ্রামে যারা আছেন তাদের অনেকের ক্ষেত্রে মক টেস্ট দিতে সমস্যা হচ্ছে, বিশেষ করে লগ ইনের ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সেইটা আমি এক ঝলকে একটু দেখিয়ে দেবো যে মূলত কি প্রবলেমের জন্য এটা হচ্ছে। তো চলুন, না কথা না বাড়ি আমরা শুরু করে দিই। আজকে ঔচিত্যবাদ নিয়ে আমরা আলোচনা করব। আমি স্ক্রিন প্রেজেন্টের মধ্য দিয়ে গোটা বিষয়টাকে আলোচনা করব। চলুন। আপনাদের দেখার কোনো অসুবিধা হলে, শোনার কোনো অসুবিধা হলে আমাকে একটু জানাবেন আনমিউট করে, কারণ আমি স্ক্রিন প্রেজেন্টের সময় এই স্ক্রিনটা দেখতে পাবো না, তো ওই জন্য আমাকে একটু জানাবেন। মানে এসএমএস করলেও আমি দেখতে পাবো না, তো যার জন্য আমাকে আনমিউট করে জানাবেন যে এটা দেখতে অসুবিধা হচ্ছে বা শুনতে অসুবিধা হচ্ছে। ঔচিত্যবাদ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখি যে ঔচিত্যবাদ বিষয়টা আপনার ভারতীয় অলংকার শাস্ত্রের একটা অন্যতম পর্ব। তো ভারতীয় অলংকার শাস্ত্র এবং ঔচিত্যবাদ বা বক্রোক্তিবাদ বলুন, অলংকারবাদ বলুন, সমস্ত বিষয়টার সঙ্গে একে অন্যের সঙ্গে যুক্ত। এই জন্য ঔচিত্যবাদ বুঝতে গেলেও ভারতীয় অলংকার শাস্ত্রকেও সম্যক ধারণা থাকা দরকার, তা না হলে খানিকটা পরিপূর্ণ হবে না। আমি জানি না যে আপনারা আগের ইউটিউবের ভিডিওগুলো দেখেছেন কিনা। যদি দেখে থাকতেন বোধহয় কিছুটা সুবিধা হতো ভারতীয় অলংকার শাস্ত্রকে বুঝতে। সেখানে আমরা একটা টোটাল ওভারঅল ভারতীয় অলংকার শাস্ত্রের উপর একটা আলোচনা রেখেছিলাম। তারপরে ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ, এইগুলো নিয়েও আলোচনা ছিল। যাই হোক, চলুন যতটুকু সম্ভব আজকে এটাই আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আমরা আলোচনাটা করব কয়েকটি পর্বে ভাগ করে। সেটা হচ্ছে, প্রথমে আমরা ঔচিত্যবাদ, এটা একটা প্রাথমিক ধারণা নেব। এরপরে ঔচিত্যবাদের মূল প্রবক্তা, এই সম্পর্কে যে মূল প্রবক্তা আছেন তাকে এবং তার সম্পর্কে নিয়ে দু এক কথা জানবো। তারপরে এই ঔচিত্যবাদ প্রতিষ্ঠার পূর্বে ক্ষেমেন্দ্র এটাকে প্রতিষ্ঠা করছেন, কিন্তু এর পূর্বে এবং পরে ঔচিত্য নিয়ে নানান রকম মত হয়েছে। হ্যাঁ, সেই ইতিহাসটা এবং তাদের মতগুলো কি আছে সেইগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব।
এরপরে আমরা দেখব যে ক্ষেমেন্দ্র ঔচিত্যকে কিভাবে প্রতিষ্ঠা করছেন এবং প্রাণ বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন, যে কাব্যের প্রাণ ঔচিত্য সেইভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এরপরে আমরা দেখব যে এই ঔচিত্যবাদটা কেন বা কি প্রয়োজন আছে ঔচিত্যবাদের কাব্য বিচারের ক্ষেত্রে। আর সবশেষে দেখবো যে ঔচিত্যকে কি কাব্যের প্রাণ বলা চলে। এটা যে কোনো, আমরা যখনই অলংকার শাস্ত্রের যে কোনো মতবাদ পড়বো, সব শেষ গিয়ে এই প্রশ্নটা থেকে যাবে যে এইটাকে এর প্রাণ বলা যাবে কিনা। যেমন ধ্বনিবাদীরা যখন আলোচনা করেছেন, ধ্বনিকে প্রতিষ্ঠা করেছেন প্রাণ রূপে। আপনার অলংকারবাদীরা যখন আলোচনা করছেন তখন অলংকারকে প্রাণ রূপে প্রতিষ্ঠা করছেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, এবং সব শেষে আমরা দেখব যে এই নেট পরীক্ষায় এই অলংকারবাদ বা অলংকার শাস্ত্র থেকে, এবং বিশেষ করে ভারতীয় অলংকার শাস্ত্র থেকে কি কি প্রশ্ন আসছে, ঔচিত্যবাদ থেকেও কি কি প্রশ্ন আসছে বা এসেছে, এবং সেই প্রশ্নের পরিমাণটা কেমন, সেটাও আমরা একটা স্ট্যাটিস্টিক্স ভাবে দেখে নেব। তো প্রথম আমাদের আলোচ্য হচ্ছে ঔচিত্যবাদ সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা নেব। ইংরেজিতে প্রোপ্রাইরিটি এর হচ্ছে সাবনেম, যেটাকে বলছে যে যথাযথতা বা সঙ্গতি। দেখুন, ঔচিত্যবাদ বিষয়টাই যদি প্রথমেই বলে রাখি যে বেসিক একেবারে, যে ঔচিত্যবাদটা কি। ঔচিত্য এটা উচিত অনুচিতের ভাবনা থেকে এসছে, যে এইটা উচিত, এইটা উচিত নয়, এইটা আমার করা উচিত, ওইটা আমার করা উচিত নয়। এইটা থেকেই আসলে এই ঔচিত্যবাদ কাব্যের ক্ষেত্রে কি করা উচিত আর কি করা উচিত নয়, এইটাই আসলে ঔচিত্যবাদের মূল কথা। হুম কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেটাই দেখুন। যার সঙ্গে যা সঙ্গতিপূর্ণ বা মেলে তাকেই তার ঔচিত্য বলে। ঔচিত্য এবং অনৌচিত্য ভাবনাই এর মূলে রয়েছে। ঔচিত্য ভাবনাটা কি, যে ধরুন কাব্যে কোথায় অলংকার বসবে, কোথায় গুণ বসবে, কোথায় রীতি বসবে, হ্যাঁ, কোনটা কেমন হবে, এই বিষয়টাই উচিত স্থানে উচিত জিনিস বসানোটাই হচ্ছে ঔচিত্য। আর যেই উচিত স্থানে যে উচিত জিনিসটা বসছে না, তখনই তার অনৌচিত্য দোষ ঘটছে। আচ্ছা, আমি মাঝে মাঝে একটু যেতে হচ্ছে, ওই এখনো আসছে বলে। যাই হোক, এইটা হচ্ছে ঔচিত্যবাদের একটা প্রাথমিক ধারা। মোদ্দা কথা এইটাই মাথায় রাখতে হবে যে কোনটা উচিত আর কোনটা উচিত নয়। কাব্যে যেটা উচিত সেটা বসানো উচিত, আর কাব্যে সেই উচিতটা না বসানোটাই হচ্ছে অনৌচিত্য। এইটার বেস, এই বেসটাকে ধারণা মানে নিয়ে আমরা চলবো। পরবর্তী আমরা যে বিষয়টা দেখবো যে এর মূল প্রবক্তা, এর মূল প্রবক্তা হচ্ছে আচার্য ক্ষেমেন্দ্র, একাদশ শতকের কাশ্মীরীয় অলংকারিক তিনি। তিনি ঔচিত্য বিচার চর্চা গ্রন্থে মূলত এই ঔচিত্যকে কাব্যের প্রাণ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, এবং এই গ্রন্থের মূল আলোচ্য বিষয়টাই হচ্ছে এই ঔচিত্য। আমরা এই ক্ষেমেন্দ্র কি করে প্রতিষ্ঠা করছেন ঔচিত্যবাদকে প্রাণ রূপে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছেন, সেটা পরে দেখবো। তার আগে আমরা দেখে নেব যে ঔচিত্য নিয়ে অন্য কারা কি বলেছেন। আচ্ছা, এইখানে একটু বলে রাখি যে আমরা এই জিনিসটা বুঝে নিচ্ছি এই কারণেই, দেখবেন ভারতীয় অলংকার শাস্ত্র থেকে যে প্রশ্নগুলো আসবে, সেটা ধরুন ঔচিত্যবাদকে নিয়ে আমরা প্রাথমিকভাবে ধরে নেবো যে তাহলে তো এটা ক্ষেমেন্দ্র বলেছে, কিন্তু সেইখানে মূল কনফিউশনটা থাকবে। কারণ কি, ঔচিত্যবাদ নিয়ে আরো অনেকে বলছেন এবং সেগুলোর সঙ্গে ক্ষেমেন্দ্রর মিল রয়েছে অনেক জায়গায়, হ্যাঁ, মিল রয়েছে, অমিল রয়েছে। এই জিনিসগুলো যখন বুঝতে পারবো তখন ওই উত্তরগুলো আমার দিতে খুব সোজা হয়ে যাবে, এবং আমার মাথায় একটা ইয়ে থাকবে, ঔচিত্যবাদ নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এর ইতিহাসটা কি আছে। ক্ষেমেন্দ্র ঔচিত্য বিচার চর্চা মূলভাবে প্রতিষ্ঠা করছেন, কিন্তু আমরা ভরত থেকে এই ঔচিত্য বিষয়টাকে পাচ্ছি। ভরত, কুন্তক, সময়টা সবাইকে দেওয়া হলো। আচ্ছা, ভরত বলছেন ঔচিত্য সম্পর্কে কথা, কুন্তক বলছেন, মহিম ভট্ট বলছেন, আনন্দবর্ধন, অভিনবগুপ্ত মানে ধ্বনিবাদীরাও ঔচিত্যকে ভালোভাবে ব্যাখ্যা করছেন, বিশ্বনাথ বলছেন। এরপরে এই গোটা বিষয়টাকে নিয়ে ক্ষেমেন্দ্র কিভাবে দাঁড় করাচ্ছেন, এটা আমাদের রোডম্যাপ হবে, পূর্ব ইতিহাসটা। তো ইতিহাসটাকে দেখে নিই যে ভরত কি বলছে। ভরতে প্রথমেই মানে ভরতের ইয়েতে আমরা ঔচিত্যের, সরাসরি তিনি ঔচিত্যের ব্যাপারটা না বললেও তার কথার মধ্যে দিয়ে ঔচিত্যের আভাসটা প্রথম পাওয়া যাচ্ছে। তিনি বলছেন যে বেসটা মনে রাখবেন সবসময়, আমি যখনই বলবো তখনই ঔচিত্যের বেসটা একটু মাথায় রাখতে হবে, যে উচিত অনুচিতের ব্যাপারটা। দেখুন,
ভরত বলছেন যে অনুভবের যথার্থ প্রয়োগ যে নানারূপ হতে পারে বিষয়, বক্তা এবং উদ্রিক্ত ভাবের প্রকৃতি অনুযায়ী। কি কি? যে অনুভবের বিভিন্ন রকমের প্রকাশ হতে পারে, সেটা কিভাবে হবে? একটা বিষয়, একটা হচ্ছে উদ্রিক্ত ভাব এবং বক্তা, এর প্রকৃতি অনুযায়ী হবে। তো উনি যখন বলছেন যে এই যে প্রকৃতি অনুযায়ী, তখন যখন একটা জিনিসের এই প্রকৃতিতে হওয়া উচিত, ওই প্রকৃতিতে হওয়া উচিত, এটা এই ধরনের হওয়া উচিত, হ্যাঁ, এই কথাটাই যখনই বলবো, তাহলে এর ভিতরে দেখবেন যে ওই উচিত অনুচিতের বিষয়টা চলে আসছে। হুম। আচ্ছা, এরপরে যে আসছে কুন্তক। কুন্তক আমরা জানি যে বক্রোক্তিবাদের প্রবক্তা কুন্তক। কুন্তক এইখানে বক্রোক্তির একটা প্রধান অঙ্গ হিসাবে আপনার বক্রোক্তির একটা প্রধান অঙ্গ হিসাবে ঔচিত্যকে দেখাতে চেয়েছেন। তিনি যেটা বলছেন যে যখন কোনো কবির বক্তব্য পরিকল্পনার মধ্য দিয়ে তার ঈপ্সিত বক্তা বা শ্রোতার দ্বারা একটি নতুন মহিমা লাভ করে, তখনই তাকে ঔচিত্য বলে। দেখুন ওই যে কবির বক্তব্য কিভাবে প্রকাশ হবে? একটা পরিকল্পনার মধ্য দিয়ে। তাহলে পরিকল্পনাটা যখনই করতে হবে তখনই নির্দিষ্ট তার একটা ফর্ম থাকবে, তার একটা ব্যাপার থাকবে। এই জন্যই এই কথার সঙ্গে সঙ্গে মানে কুন্তকের এই কথার সঙ্গে সঙ্গে ঔচিত্যের ধারণাটা পুরো স্পষ্ট চলে আসে। তিনি ঔচিত্যকে বক্রোক্তির একটা অঙ্গ করেছেন, মানে বক্রোক্তির আন্ডারে দেখিয়েছেন। হ্যাঁ, বক্রোক্তির উপরে কিন্তু ঔচিত্যকে দেখাননি, এটা খেয়াল রাখতে হবে কুন্তক। আচ্ছা, এরপরে আসে মহিম ভট্ট। মহিম ভট্ট এই ঔচিত্য বিষয়টাকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে শব্দ বিষয়ক, একটা অর্থ বিষয়ক। আমরা জানি যে কোনো কবিতার একটা আভ্যন্তরীণ অর্থ থাকে, আর একটা হচ্ছে বাইরের দিক, তার শব্দ থাকে, শব্দ বা তার গঠন প্রণালী ইত্যাদি, যেটাকে আমরা কখনো রীতি বলছি, শব্দ প্রয়োগ, অলংকার ইত্যাদি ইত্যাদি। তো একটা শব্দ বিষয়ক, একটা অর্থ বিষয়ক। অর্থ বিষয়কটা কি? তিনি বলছেন যে বিভাব, অনুভব, ভাব ইত্যাদি যদি যথাযোগ্য রসের অনুকূল না হয়, তখন সেখানে অর্থ বিষয়ক অনৌচিত্য ঘটবে। এখানে একটু কতগুলো টার্ম আমরা ব্যবহার করলাম যেগুলোর সঙ্গে অনেকে হয়তো পরিচিত নেই বা আছে। বিভাব, অনুভব এবং ভাব, এর আমরা রসবাদ আলোচনা প্রসঙ্গে এই বিষয়টাকে আরো বিস্তারিত ভাবে বলবো। এখানে আমি একটু প্রাথমিকভাবে বলে রাখি যাতে বুঝতে অসুবিধা না হয়। মূলত আমরা এই যে ধরুন একটা কবিতা পড়ছি, বা একটা আমরা যে ধরুন আমাদের বিভিন্ন রকম গান শুনতে ভালো লাগে, তো যে গান দেখবেন আপনার সবচেয়ে খুব ভালো গান আপনারা যখন শুনবেন, তখন আমরা যখন চোখ বন্ধ করে গান শুনি আমাদের ভিতরে একটা অপূর্ব অনুভূতি সৃষ্টি হয়, একটা আনন্দ সৃষ্টি হয়। হ্যাঁ, এই আনন্দটার নাম কিন্তু আসলে রস। এইটাকে আপনি দেখবেন ব্যক্ত করতে পারবেন না যে কিভাবে, আসলে কবিরা এটা ব্যক্ত করতে পারেন বলেই তারা ব্রহ্ম। কিন্তু আমরা যারা সাধারণ দেখবেন যে এই যে অনুভূতি, এই অনুভূতিকে ব্যক্ত করা সহজ নয়। এই অনুভূতির নামই হচ্ছে রস। তা কাব্য পাঠ করে আমাদের কিন্তু সেই ধরনের অনুভূতি হয়। এই অনুভূতিগুলো, এই ভাব, আমাদের যে স্থায়ী ভাব আছে, স্থায়ী ভাব মানে আমরা হাসি, কাঁদি, হ্যাঁ, রাগ হয় আমাদের, এই সমস্ত কিছু স্থায়ী ভাব আছে। হ্যাঁ, এইগুলো যখন কাব্যর আকারে প্রকাশ পায়, এই ভাবগুলো তখন এইরকম নাম ফের হয়। এর সূক্ষ্ম সংজ্ঞা রয়েছে, আমি এই সূক্ষ্ম সংজ্ঞায় এখন যাব না, আমরা শুধু বেসটা এখানে বুঝে নেব। মধ্যে কথা, তাহলে মহিম ভট্টের কথা মতন যে অর্থ বিষয়ক অনৌচিত্য কোথায় ঘটছে? যেখানে আমরা এই রস সৃষ্টিতে এই বিভাব, অনুভব ইত্যাদি ভাবগুলো যথাযথ না বসছে, মানে এই ভাবগুলো এই রস সৃষ্টিতে বাধা সৃষ্টি করছে, সেখানে হচ্ছে অর্থ বিষয়ক অনৌচিত্য করছে। আর শব্দ বিষয়ক অনৌচিত্যটা তো তাহলে তার উল্টো হবে, মানে এই রস উপলব্ধিতে যেখানে শব্দ প্রয়োগ, অলংকার প্রয়োগ বা তার রীতিটা ইত্যাদি বিষয়গুলো যখন বাধা সৃষ্টি করবে, তখন সেটা অর্থ বিষয়ক অনৌচিত্য হবে। অর্থাৎ এই দুটো যখন সঙ্গতি রক্ষা করে চলবে, অর্থাৎ অর্থ বিষয়ক ঔচিত্য রস সৃষ্টিতে ঠিকঠাক করবে, শব্দ বিষয়ক ঔচিত্য রস সৃষ্টি ঠিকঠাক করবে, তখনই সেটা ঔচিত্য রক্ষা হবে। এটা হচ্ছে মহিম ভট্টের মত। এরপরে আসছে আনন্দবর্ধন এবং অভিনবগুপ্ত। এই ধ্বনিবাদীরাও বেশ ভালো ঔচিত্যবাদ নিয়ে ব্যাখ্যা করেছেন। আপনারা জানবেন যে ধ্বনিবাদের প্রতিষ্ঠা এরা, আনন্দবর্ধন, অভিনবগুপ্ত, এরা মূলত ধ্বনিকেই কাব্যের আত্মা বলেছেন। এই হ্যাঁ, সেক্ষেত্রে শেষে গিয়ে তারা বলছে রসধ্বনি হচ্ছে কাব্যের প্রাণ বা কাব্যের আত্মা। তো তাদের বক্তব্য অনুসারে যে রসধ্বনি সৃষ্টিতে যা বাধা সৃষ্টি করছে বা একটা কাব্যে রসভঙ্গের যে কারণ হচ্ছে, সেটা হচ্ছে অনৌচিত্য দোষের জন্য।
অনৌচিত্য ছাড়া রসভঙ্গের আর কোনো কারণ নেই। যেমন আনন্দবর্ধন আরো বলছেন যে কবিরা হচ্ছে স্বতন্ত্র, তারা প্রজাপতির মতোই স্বাধীন, অন্তরের অঙ্কুশ ছাড়া তাদের আর কোনো আলাদা অস্তিত্ব নেই। এই যে অন্তরের অঙ্কুশ, এইটাই হচ্ছে তাদের ঔচিত্য। এই অন্তরের অঙ্কুশ বিষয়টা একটু ক্লিয়ার করা যেতে পারে এইভাবে। ধরুন রবীন্দ্রনাথের কথা যদি আমরা ধরি, রবীন্দ্রনাথ কি এই ঔচিত্যের শিক্ষা নিয়ে আপনার কাব্য রচনা করতে গেছে? নিশ্চয়ই নয়। কারণ কি, রবীন্দ্রনাথের অগাধ পাণ্ডিত্য সবার ক্ষেত্রে কি, বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন? তাহলে যে দেখতে পাচ্ছেন না সে বেরিয়ে গিয়ে আবার একটু আসুন, তাহলে দেখুন দেখতে পাবেন। আচ্ছা, কেউ স্ক্রিন প্রেজেন্ট করবেন না, তাহলে এটা দেখতে অসুবিধা হবে। বেশ, আমরা ছিলাম হচ্ছে যে আনন্দবর্ধনের কথায়। হ্যাঁ, এই অন্তরের অঙ্কুশ বলতে ধরুন রবীন্দ্রনাথের কথা দিয়ে আমরা বলছিলাম যে তার অগাধ পাণ্ডিত্য, তার জগৎ এবং জীবন সম্পর্কে অগাধ জ্ঞান, অত্যধিক পরিমাণে পড়াশুনো, এই পড়াশোনার ভিতরে বা এই তার জগৎ নিয়ে তার ভিতরে ভিতরে এক ধরনের একটা জগৎ তৈরি হয়। আসলে সেই জগতেরই তো বহিঃপ্রকাশ কাব্য, কবিতা, গান, নাটক, ছোট গল্প ইত্যাদির উপর হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আনন্দবর্ধনের মতে যে কাব্যের শব্দ, অর্থ, রীতি, অলঙ্কার, গুণ এ সমস্ত বিচারের মাপকাঠি হলো এরা রস সৃষ্টিতে কতখানি সহায়ক তা দেখা। সেই জন্যই বলা হচ্ছে যে অনৌচিত্য ছাড়া রসভঙ্গের অন্য কোনো কারণ নেই। এটা আনন্দবর্ধন বলছেন। অভিনব গুপ্তেরও এই একই ধরনের কথা বলছেন। তিনিও বলছেন যে চরিত্র সৃষ্টি ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখা। বিশেষ করে তিনি যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে বিভাব, এই সঙ্গে সিদ্ধ রস, এই দুটো বিষয়। কার দেখা যাচ্ছে না? এবার এবার দেখা যাবে নিশ্চয়ই। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে অভিনব গুপ্তে। অভিনব গুপ্তের বিভাব এবং সিদ্ধরস বিষয়টাকে একটু জানার দরকার। হ্যাঁ, এই দুটো শব্দ একটু অপরিচিত। আমি বারে বারে বলছি যে এইখানে অলংকার শাস্ত্রের কিছু শব্দ আছে, এই শব্দগুলোর জন্যই আমরা আসলে ভয় পাই এই অলংকার শাস্ত্রটাকে। এই যে ধরুন রস ব্যাপারটা, সিদ্ধ রস, বিভাব, অনুভব, সঞ্চারী ভাব, স্থায়ী ভাব ইত্যাদি কিছু টার্ম আছে। হ্যাঁ, অলংকার, রীতি, গুণ, এই টার্মগুলোর জন্য আমাদের অলংকার শাস্ত্রের মূল বাধাটা ওখানে সৃষ্টি হয়। তো এই টার্মগুলো যদি একবার জেনে নেওয়া যায় তাহলে দেখবেন এই সমস্যাটা থাকবে না। আমরা ওই ভিডিওটায় প্রাথমিকভাবে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আমি এইখানে বেশ বলে দিচ্ছি যে বিভাবটা আমি একটু আগে বললাম যে ভাব প্রসঙ্গে যে যখন ধরুন আপনি বাস্তব জগতে, হ্যাঁ কাব্য শিল্প জগৎ নয়, বাস্তবে আমরা দেখছি যে হাসি কান্না হচ্ছে, মারামারি মানে গন্ডগোল বা রাগ, দুঃখ ইত্যাদি যে ইমোশন গুলো রয়েছে সেগুলো ব্যক্ত হচ্ছে। তো সেইটা ধরুন একজন কেউ মারা গেছে, সেটা কিন্তু আমার বাস্তবে দুঃখ লাগছে। এই যে দুঃখটা বা এই যে মারা যাওয়ার এই যে ভাবটা আমার মধ্যে যাচ্ছে, শোক ভাব যাচ্ছে, এইটা যখন কাব্যে প্রকাশ হবে, হ্যাঁ কাব্যে প্রকাশ হয়ে যে ভাবটা আমার মধ্যে জাগবে সেইটা কিন্তু বিভাব হবে। কেন? কারণ কি, যখন আপনি দেখবেন যে বাস্তবে মৃত্যু ঘটছে সেটা কিন্তু আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, কিন্তু যখন একজন কাব্যে একটা বিচ্ছেদ ঘটে সেইটা কিন্তু আপাত আমাদের মনে হয় যে ওটা দুঃখ দিচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ আমরা এক ধরনের আনন্দ উপলব্ধি করি। ওই কাব্য সৃষ্টি আমাদের এক ধরনের আনন্দ উপলব্ধিতে নিয়ে যায়। হ্যাঁ, এইটা শুনতে কেমন লাগলো? যদি আমাদের সত্যি ভালো না লাগতো তাহলে কিন্তু আমরা শিল্পর দিক দিয়ে বারে বারে ছুটে যেতাম না। আমরা রবীন্দ্রনাথের একাধিক কবিতায়, বিচ্ছেদের কবিতায় আমরা বারে বারে যেতে পছন্দ করতাম না যদি আমাদের এইগুলো খারাপ লাগতো। তো কাব্যে যখন এই ভাবগুলো প্রকাশ পাচ্ছে সেটা বিভাব হচ্ছে। আচ্ছা, সিদ্ধরস প্রসঙ্গে আর একটা কথা কি, সিদ্ধরসটা হচ্ছে ধরুন ধ্রুব সত্য বলে যে কথাটা হয় না, সিদ্ধরস তারই এক রকমের। মানে ধ্রুব সত্য একদিকে গেল, সিদ্ধরসটা ধরুন একটা ধরুন রামচরিত্র। রামচরিত্র নিয়ে আমাদের মধ্যে একটা ইমোশন আছে, আমরা ছোটবেলা থেকে রামচরিত্র দেখে এসেছি। তা তার এক ধরনের মানে রাম নাম শুনলেই আমাদের মধ্যে একটা চরিত্র, এমন একটা চরিত্র ভেসে ওঠে। আবার ধরুন গোপাল ভাঁড় একটা পপুলার চরিত্র, গোপাল ভাঁড় নাম করতেই আমাদের মনে একটা ঠিক হেলদি একজন মানুষ যিনি খুব রসিক,
যিনি খুব উপস্থিত বুদ্ধি সম্পন্ন, এরকম একজন মানুষে আমাদের মাথায় আসে। কিন্তু এখন যদি গোপাল ভাঁড়কে আমি এরকম বলি যে সে কথা বলতে পারে না, সে বলদ, সে বোকা, হ্যাঁ, তাহলে দেখবেন যে ঠিক উল্টো হয়ে যাচ্ছে। এইটা সিদ্ধ রসের ব্যাঘাত ঘটছে, মানে আপনার ইমোশনে কোথাও ব্যাঘাত ঘটছে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ এটা হতেই পারে না, ঠিক নয় এটা। হ্যাঁ, এই যে যে ঠিক নয় বলছেন, কেন বলছেন? কারণ কি, সিদ্ধরস, গোপাল ভাঁড়ের একটা সিদ্ধরস আপনার মধ্যে তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ, যার জন্য এই বিষয়টা, অভিনবগুপ্ত বলছেন এই বিষয়টাকে যেন সঙ্গতি রাখতে হয়, এই বিষয়টার জন্য উল্টোপাল্টা না ঘটে। বিভাবের প্রকৃতির ঔচিত্য রক্ষার কথা ওই জন্য অভিনবগুপ্ত বলছেন। আচ্ছা, মোদ্দা কথা, আনন্দবর্ধন এবং অভিনবগুপ্ত তাদের মূল বক্তব্য ওইটাই যে রস উপলব্ধিতে যা কিছু বাধা সৃষ্টি করবে তা অনৌচিত্য। এরপর আসে বিশ্বনাথ কবিরাজ। বিশ্বনাথ এই ধ্বনিবাদীদের মতনই এর সঙ্গে তাল মিলিয়ে বলছেন যে কাব্যবস্তুতে নায়কের বা রসের অনুচিত বা বিরুদ্ধ কিছু থাকলে তাকে পরিত্যাগ করবে, না হয় অন্যরূপ পরিকল্পনা করবে। বুঝে আছে সেই এদের কথার মতনই তাল মিলিয়ে। দেখুন, এইখানে ভরত, কুন্তক, মহিমভট্ট বা ধ্বনিবাদী বা বিশ্বনাথ কবিরাজ, এদের মধ্যে কথা থেকে একটা কথা উঠে আসছে যে এরা প্রত্যেকেই কিন্তু উচিত অনুচিতের কথা বলছেন, যে এটা উচিত, এটা অনুচিত, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা মানা উচিত, এটা মানা উচিত নয়। এই প্রত্যেকের মধ্যে থেকে এই কথাটা উঠে আসছে। বিশেষ করে ঔচিত্যকে কাব্যের আত্মা হিসাবে তারা না মানলেও তারা প্রত্যেকে কিন্তু ঔচিত্যের এই দিকগুলোকে স্বীকার করেছেন। এরপরে আমরা আসবো আপনার ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্র এদের থেকে একটু বেরিয়ে এই সমস্ত বিষয়কে বিশ্লেষণ করে তিনি ঔচিত্যকে প্রতিষ্ঠা করছেন এবং ঔচিত্যকে তিনি প্রাণরূপে দাঁড় করানোর চেষ্টা করছেন। তিনি যে যে বিষয় দিকগুলো দৃকপাত করেছেন, যেমন তিনি, আমরা এতক্ষণ বা আমরা সমগ্র অলঙ্কার শাস্ত্র পড়লে আমরা দেখব যে রসটাই সেখানে, রসকেই কাব্যের আত্মা হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং রসই কাব্যের আত্মা। কিন্তু ক্ষেমেন্দ্র এখানে রস, এই রস উপলব্ধিটা এর হওয়ার পেছনের কারণ হিসেবে তিনি ঔচিত্যকে বলছেন যে ঔচিত্যই রসের সার কথা, রসের সার কথা ঔচিত্য, ঔচিত্য না হলে রস হতে পারে না। তারপরে তিনি বলছেন যে আমরা যখন রসাস্বাদনে যে যে চমৎকার আনন্দ উপলব্ধি করি, একটা অলৌকিক আনন্দ সৃষ্টি হয় আমাদের মধ্যে, তার মূল হচ্ছে ওই ঔচিত্য। ঔচিত্যের জন্যই কাব্যে গুণ, অলংকার, আপনার শব্দ প্রয়োগ, ব্যাকরণের অন্যান্য দিকগুলো যথার্থ স্থান লাভ করে। ঔচিত্য ছাড়া এই বিষয়গুলো লাভ করতো না। ঔচিত্য, ঔচিত্যকে তিনি রসের উপরে স্থান দিয়েছেন, মানে রসকে তিনি একটা ছাতা হিসেবে কল্পনা করেছেন, তার মধ্যে তিনি এই রসকে স্থান দিয়েছেন, অলংকারকে স্থান দিয়েছেন, গুণকে স্থান দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলোকে তিনি স্থান দিয়েছেন, সবার উপরে ঔচিত্য করে রেখেছেন। সবকিছুকে বিচার করতে, তার মধ্যে সবকিছুকে বিচার করতে হবে ঔচিত্যের দিক থেকে। মানে ধরুন পদ হতে পারে বা বাক্য হতে পারে বা অর্থ, গুণ, অলংকার, ক্রিয়া, দেশ, প্রতিভা, কারক, লিঙ্গ, বচন, উপসর্গ, কাল, একটা কাব্যের প্রভৃতি, এই সমস্ত দিকগুলো বিচার করতে হবে তার মতে ঔচিত্যের নিরিখে। হ্যাঁ, আর তিনি এই কথা বলেই থেমে যাচ্ছেন না। একটা কাব্যের কোথায় কোথায় ঔচিত্যের সন্ধান করতে হবে এটাকেও তিনি দেখিয়ে যাচ্ছেন। আচ্ছা, এইখানে একটা বেশ কথা বলে নি যে আমরা কিন্তু অলংকার শাস্ত্র পড়ছি, অলংকার শাস্ত্র হচ্ছে কাব্য বিচারের একটা পন্থা। হ্যাঁ, এখানে যে বিভিন্ন শাস্ত্রগুলোর কথা বলছে, যে মতবাদগুলো প্রতিষ্ঠা হচ্ছে, সেটা হচ্ছে একটা কাব্যকে কিভাবে বিচার করা যাবে সেইভাবে। তো যাই হোক, একটা কাব্যের সমস্ত দিককে বিচার করার কথা বলছেন ঔচিত্য দিয়ে কুন্তক, এবং ঔচিত্য না হলে কি ধরনের হাস্যকর বিষয় সৃষ্টি হয় তারও তিনি একাধিক উদাহরণ দিয়েছেন। যেমন তিনি বলছেন যে অলংকার যদি ঠিকঠাক প্রয়োগ না হয় তাহলে কেমন হাস্যকর হয়, তার একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন যে ধরুন কোনো একজন শৌর্য বীর্যওয়ালা ব্যক্তি, তিনি একজন দুর্বল বা ভীরুর উপরে তার সেই শক্তি প্রদর্শন করছেন। এইটা স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা বেমানান বিষয়, একটা ঠিক সামঞ্জস্যপূর্ণ বিষয় নয়। তারপরে ধরুন যে যে অলংকার যেখানে পরিধানের কথা সেখানে সেটা পরিধান না করে অন্য জায়গা পরিধান করলো। হ্যাঁ, এইভাবে বিষয়গুলো হাস্যকর সৃষ্টি হয়ে যায়। তিনি এই সমস্ত আলোচনার পরে রসের আলোচনা প্রসঙ্গে দেখিয়ে দিয়েছেন যে কোন রসের সঙ্গে কি অবস্থায় মিলন সম্ভবপর। এইটা কেন আসছে এই রসের কথাটা, কারণ দেখবেন আমরা যখন একটা কাব্য পড়ি আমরা বলি না যে এটা শোক কাব্য, এটা আনন্দের, এটা দুঃখের, এটা হাসির, ইত্যাদি ইত্যাদি আমরা ব্যাখ্যা করে দেখবেন। অর্থাৎ এইটা তো আমরা তখনই বলতে পারি যখন সেই কাব্যটায় একটা মূল রস থাকে। হ্যাঁ, হয় সেটা বিচ্ছেদের সুরে বাঁচতে পারে অথবা সেটা আনন্দের সুরে বাঁচতে পারে, মোদ্দা কথা তার একটা মূল রস থাকতে পারে। তো এই সঙ্গে একাধিক রসও থাকতে পারে একটা কাব্যে, কিন্তু একাধিক
থাকলেও তার সঙ্গে যে মূল যে রসটা থাকছে সেটা যেন প্রধান হিসেবে থাকে এবং অন্যান্যগুলো যেন অঙ্গী রস হিসেবে থাকে, এইটাকে খেয়াল করতে হবে। যাই হোক, তার মোদ্দা কথা যে কারক, লিঙ্গ, বচন, বিশেষণ, উপসর্গ, নিপাত, কাল, দেশ, কুল, ব্রত, অভিপ্রায় ইত্যাদি নানান রকম ঔচিত্য নীতি নিয়ে আলোচনা করেছেন এবং এই ঔচিত্য না থাকলে কাব্যের আলাদা কোনো অস্তিত্ব নেই, এইটাই তার মত। এইটার জন্যই তিনি ঔচিত্যকে কাব্যের প্রাণ বলছেন। তাহলে আমরা বিশ্বাস, আপনি আপনার ওই স্ক্রিন প্রেজেন্ট করাটা বন্ধ করুন, তাহলে দেখা যাবে বিষয়টা, না হলে সমস্যা আবার কি করলো স্নেহাশিস বিশ্বাস? আপনার স্ক্রিন প্রেজেন্ট করা রয়েছে, এটা বন্ধ করুন। ওই স্টপ প্রেজেন্টিং। আবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার আমরা দেখলাম যে ক্ষেমেন্দ্র কিভাবে ঔচিত্যবাদ প্রতিষ্ঠা করলেন এবং অন্যান্য আলংকারিকরা ঔচিত্য সম্পর্কে কি ভাবছেন। এইবার আমাদের একটা সিদ্ধান্তে আসার পালা যে ঔচিত্য তাহলে মূলত কি করছে, একটা কাব্যে ঔচিত্য কি করছে, ঔচিত্যের কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে? তো এই ক্ষেত্রে ধরুন একজন কবি যখন তিনি বিষয় নির্বাচন করবেন যে তিনি কোন বিষয় নিয়ে তার শিল্পটা তিনি রচনা করবেন, তার কাব্যটা তিনি রচনা করবেন, সেক্ষেত্রে তিনি নতুন কোনো বিষয় নেবেন নাকি পুরাতন কোনো বিষয় থেকে নেবেন। যদি পুরাতন বিষয় নেন তাহলে তিনি কতটুকু সেখানে নতুনত্ব ঢোকাতে পারবেন, কতটুকু গ্রহণ বর্জন করতে পারবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু ঔচিত্যের মধ্য দিয়ে ঠিক করা সম্ভব। একটা চরিত্র তার সঙ্গতি রক্ষা হচ্ছে কিনা, এই চরিত্রের সঙ্গতি কথাটা বলতে গিয়ে একটা উদাহরণ নেওয়া যেতে পারে। ধরুন আমাদের রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কোনো একটা চটুল গানে উদ্দাম নৃত্য করছে, এইটা আসলে একটা বেমানান বিষয়। হ্যাঁ, যে আমরা ভাবতেই পারি না যে আমাদের প্রেসিডেন্ট ঠিক এইরকম ভাবে এইরকম নাচ করবেন। তো আমরা যদি ধরুন ওরকম একটা চরিত্র সৃষ্টি হলো কাব্যে এবং তাকে ওইরকম ভাবে দেখা হলো, তাহলে কিন্তু সেই চরিত্রের অসঙ্গতি হলো, সঙ্গতি হলো না। তো ঔচিত্য এই সঙ্গতি অসঙ্গতি বিচারটা করতে পারে। রস নির্বাচন, আমি রসের কথা বললাম যে একটা কাব্যে একাধিক রস থাকতে পারে, কিন্তু একটা মূল রস থাকবে এবং বাদবাকিগুলো অঙ্গী রস হিসেবে থাকছে কিনা বা বাদবাকিগুলো অপ্রধান হয়ে থাকছে কিনা এইটা খেয়াল করা যেতে পারে ঔচিত্যের মধ্য দিয়ে। অলংকার প্রয়োগ ঠিক আছে কিনা, শব্দ প্রয়োগ ঠিক আছে কিনা, এটাও দেখতে পারে ঔচিত্য। আর ওই বিভাস এবং সিদ্ধ রস ঠিক আছে কিনা সেটাও দেখবে। আর অন্তরঙ্গ এবং বহিরঙ্গ, এই বিষয়টা যে এক মিনিট, অন্তরঙ্গ এবং বহিরঙ্গ বিষয়টা যেটা থাকছে, বৃহত্তর মানে সংকীর্ণ অর্থে ঔচিত্যবাদ এই যে কাব্যের শরীর নিয়ে চর্চা করছে, সংকীর্ণ অর্থে যে সে তার অলংকার ঠিক হবে কিনা, তার গঠন ঠিক হবে না, একটা শরীর কেমন হবে, শব্দ কেমন হবে ইত্যাদি, এটা একটা সংকীর্ণ অর্থে ঔচিত্য এই বিষয়টা নিয়ে ব্যক্ত করছে। কিন্তু বৃহত্তর অর্থে ঔচিত্য কিন্তু আপনার ধরুন একজন কবি কল্পনা করছেন, সেই কল্পনায় তিনি কবিরা স্বেচ্ছা বিহারিণী তো হয়তো, তো এমন ভাবে চারিদিকে ছুটছেন যেটাকে পাঠক ধরতে পারছেন না, তাহলে পাঠকের কাছে তো সেটা তুলে ধরতে হবে। তো ঔচিত্য সেইটাকে একটা সংযমের মধ্যে নিয়ে আসতে সাহায্য করে। হ্যাঁ, যে সংযমের জন্য আমরা পাঠকরাও সেটা বুঝতে পারি। আর নয় কবি কল্পনা তো বন্ধ নেই, সে এমন ভাবে কল্পনা করে যাবে আমাদের হয়তো অতদূর পৌঁছানো সম্ভব হবে না বা সেইভাবে আমরা পৌঁছতে পারবো না। তো আমাদের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটাকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে ঔচিত্য। হুম, এইটা ঔচিত্যের প্রয়োজনীয়তা। এখন এরপর একটা বড় প্রশ্ন যেটা প্রত্যেকটা আলংকারিক মতবাদ নিয়ে থাকে, সেটা হচ্ছে ঔচিত্যকে কি কাব্যের প্রাণ বলা যাবে। এখন প্রশ্ন এইখানে যে ধরুন যে আমি পূর্বেও বলেছি যে ঔচিত্যর শিক্ষা নিয়ে তো কেউ কাব্য রচনা করতে যায় না। একটা শ্রেষ্ঠ কাব্য যখন রচনা হয়, যখন দেখি তার রস ঠিকঠাক আছে, তখন সেই কাব্যটা বিচার করতে গেলে দেখা যাবে যে তার ঔচিত্য ঠিক আছে। ঔচিত্য মানে ধরুন আপনার তার গঠন ঠিক আছে, তার অলংকার প্রয়োগ ঠিক আছে, তার শব্দ প্রয়োগ ঠিক আছে। আসলে ঠিক যদি না থাকতো আমরা ওই রসে পৌঁছাতে পারতাম না। আর
এই ঠিক বেঠিকে চিন্তা করে কিন্তু কবি রচনা করতে চান না। আসলে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, কবির মধ্যে ঔচিত্য বিষয়টা থেকে যায়। হ্যাঁ, তাকে আলাদা করে দীক্ষা নিয়ে আর ঔচিত্য মানে কাব্য রচনা করতে হয় না। এই জন্য ঔচিত্যকে কাব্যের প্রাণ বলা ঠিক হবে না। আর এখানে আপনার ক্ষেমেন্দ্র আলোচনারও কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে যেমন রয়েছে যে তিনি সাহিত্যকে বলছে যে সাহিত্য হচ্ছে প্রকাশ, প্রকাশই সাহিত্য। হুম, কিন্তু তিনি এই কথাটা ক্লিয়ার করলেন না যে কিসের প্রকাশ, কিসের প্রকাশ, এই কথাটাকে এড়িয়ে গেলেন। এই কথা এই বিষয়টা তার মানে এই আলোচনাটা তার কাব্যে নেই। আবার তিনি যে শব্দ, অর্থ, ক্রিয়া, রস, ঔচিত্য সম্বন্ধে কয়েকটা নীতির কথা বলছেন, কিন্তু সাহিত্যে এই প্রকাশকে কতগুলো ঔচিত্যের সীমানায় বদ্ধ করা তার মোটে উচিত হয়নি। কারণ কি, ধরুন আমরা যখন আধুনিক যুগে পদার্পণ করছি দেখবেন সদ্য মধ্যযুগের সেই কাব্যের গ্লানি ছেড়ে আমরা যখন নতুন আসছি, সেখানে মেঘনাদ বধ কাব্য একটা বড় ভূমিকা পালন করছে। দেখবেন যে পুরাতন অনেক কিছুকে ভেঙে ফেলে সে নতুন করে করছে। ঔচিত্য আসলে এই পুরাতন বিষয়গুলোকে আঁকড়ে ধরার একটা প্রবণতা থাকে। যেমন ওই যে বললাম যে সিদ্ধ রসের ব্যাপারটা রয়েছে, যে ঠিক যেমন পুরাতন আছে তেমন ভাবে নতুন কেউ রাখতে হবে, এটা হয় না। আর ঔচিত্য নিরন্তর নতুন পদ্ধতি, ঔচিত্য তো এক ধরনের পদ্ধতিও বলতে পারি আমরা, আসলে একটা একটা শৃঙ্খলাও বলতে পারি। তো নিরন্তর নতুন পদ্ধতি আবিষ্কার হতেই পারে, যেটা রবীন্দ্রনাথ করছেন বা যে কোনো যখন যে কবি মন নিয়েছেন সে কবি করেছেন, নতুনত্ব এনেছেন। তাহলে ঔচিত্য এইটা কিন্তু প্রাথমিকভাবে স্বীকার করবে না, সেটাকে বলবে যে এটা ঠিক হয়নি। কিন্তু এইভাবে সৃষ্টি হলেই, শ্রেষ্ঠ কাব্য সৃষ্টি হলেই দেখা যাবে তার মধ্যে দিয়ে নতুন ঔচিত্যের নিয়ম সৃষ্টি হয়েছে। যাই হোক, মোদ্দা কথা এটা হলো যে ঔচিত্য আমাদের কাব্য বিচারের ক্ষেত্রে প্রয়োজন, একথা সত্য, কিন্তু কখনোই সে কাব্যের প্রাণ নয়। কাব্যের প্রাণ সেই রসই। আমরা এইখানেই আলোচনাটা শেষ করছি, যে ঔচিত্য বাদ নিয়ে যদি এবার প্রশ্ন থাকে সেটা করবে, কিন্তু তার আগে আমি একটা জিনিস একটু দেখিয়ে নিয়ে যেতে চাই, যে এই ঔচিত্যবাদ নিয়ে বিগত বারগুলোতে কেমন ভাবে প্রশ্নগুলো এসেছে। সেক্ষেত্রে আমরা একটা চার্টে এখানে দেখানো যেতে পারে যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার কি হলো, হ্যাঁ, অনেক সময় থেকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে না, 5-7 মিনিট বললেই তো হতো। আবার ট্রাই করেন, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হলে বলবে, আমি সঙ্গে সঙ্গে আবার ট্রাই করে ঠিক করে দেবো। হ্যাঁ, এখন চলে এসেছে। আচ্ছা, এবার এটা দেখুন যে আমাদের জুন, আমাদের 3টে এনটিএ নেট আমরা দিয়েছি। এই 3টে এনটিএ নেটে আমাদের জুন মাসে, জুন 2019-এ 5টা এসেছিল অলংকার শাস্ত্র থেকে প্রশ্ন, ডিসেম্বরে 6টা এসছে, এই নভেম্বর 2021-এ 3টে এসছে। সুতরাং এই পরের বার একটু বেশি আসার সম্ভাবনা আছে, এবং সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা প্রসঙ্গে দেখবো, যে যখন আলোচনা করবো এই বিষয়গুলো, যে কোন পার্টটা থেকে আসছে। আসলে অলংকারের মধ্যে তো আমাদের অনেকগুলো পার্ট আছে। অলংকার শাস্ত্র, অলংকারবাদ আছে, রীতিবাদ আছে, ধ্বনিবাদ আছে, রসবাদ আছে, চিত্রকাব্য আছে, বক্রোক্তিবাদ আছে। তো কোন পার্টটা থেকে বিশেষ আসছে, আবার সামগ্রিকতা জুড়েও কিন্তু কোশ্চেন আসছে এখান থেকে, সেটা আমরা কোশ্চেন আলোচনা প্রসঙ্গেও দেখে নেবো একবার। সুতরাং এই পরের বার যেহেতু এবার 3টে এসছে, এটা হচ্ছে আপনার নভেম্বরের, এই যে এই কালারটা হচ্ছে আপনার ইয়ে ডিপেন্ড করছে নভেম্বরের 21শে নভেম্বরেরটা, এখানে 3টে এসছে। যাক, আমরা একবার একটু প্রশ্নটা দেখিনি যে প্রশ্নগুলো কি কি এসেছিল। আচ্ছা, প্রশ্ন দেখার আগে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে যদি একটু বলেন, তাহলে আমি সেই জিনিসটা একটু বলে দিতে পারি। কারো কি কোনো প্রশ্ন আছে? ব্যাপারটা কি ক্লিয়ার হলো? মানে আমি বলতে চাইছি যে মানে উচিত আর অনুচিতের মধ্যেই তো এটা পড়ে। হ্যাঁ, উচিত আর অনুচিত এই বিচারটাই থাকবে, কোনটা উচিত কোনটা উচিত নয়। আচ্ছা, এটা তো এত টাফ নেই এর মধ্যে, মানে জটিলতা নেই এর মধ্যে। না, কোনো জটিলতা নেই। আমরা আসলে এই টার্মগুলোর খপ্পরে পড়েই গিয়েই আমাদের বিষয়টাকে অনেক জটিল মনে হয়। হ্যাঁ, ওই যে আপনি একবার মাঝে মধ্যে বলেছিলেন যে কঠিন শব্দ অলংকারের মধ্যে উঠে আসে, এই জন্য আমরা দ্বিধাগ্রস্ত হই। হ্যাঁ, এই জাস্ট আমরা কিছু শব্দ আছে, জাস্ট অলংকারের আমি সিলেক্ট করে রেখেছি যে কতগুলো জাস্ট শব্দ আছে, সেই শব্দগুলো যদি আপনি জাস্ট একটু মানেগুলো একবার জেনে নেন, তাহলে দ্বিতীয়বার আপনার অলংকার পড়তেই ভালো লাগবে, ওটা অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় সুবিধা এখানে এটা যে অলংকার শাস্ত্রে এই যে ঔচিত্যবাদ আপনি যদি একবার বুঝে নেন এবং
আমাদের নোট যেগুলো মানে একটা নোট বা বই আপনি পড়ে নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এইটা আর বৃহত্তর পড়া লাগে না। ঔচিত্যবাদ আপনাকে অনেক বেশি পড়তে হবে না। একটা উপন্যাসের নোট 30 থেকে 50 পেজ হতে পারে, কিন্তু একটা ঔচিত্যবাদের নোট আপনার 10 পেজের মধ্যে হয়ে যেতে পারে, 5 পেজের মধ্যে হয়ে যেতে পারে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10 পেজের মধ্যে ধরে রাখুন। তো সেক্ষেত্রে আপনি এইটা পড়ে কিন্তু ডিটেলসটার উত্তর দিতে পারবেন আপনি, এবং এটাতে কোনো ব্যতিক্রম নেই, অঙ্কের মতনই নম্বর চলে আসবে সেখানে। আমরা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, দেখলাম বেসিকটা জানলেই মানে পুরোপুরি পারা যায়, বেসিকটা ক্লিয়ার হয়ে গেল, এটা জানা ছিল না আগে। ধন্যবাদ। আর কারোর কোনো প্রশ্ন? জি অজিত, হ্যালো স্যার, একটা কথা বলছি। হুম হুম স্যার বলছি যে আমরা যে এই কাব্যতত্ত্ব বা এই যে নন্যতত্ত্বের যে ইয়েটা টপিকটা আমরা বলতে গেলে দশম ইউনিটটা আর কি, হুম হুম মানে কোন কোন বই পড়বো আর কি, মানে মূলত কোন কোন বই কিনবো এবং পাশে রাখবো। আচ্ছা, দেখুন এখানে ভারতীয় অলংকার শাস্ত্রের উপর অনেক বই আছে, ঠিক আছে। তার মধ্যে যেটা বিশেষ করে আমার ভালো লেগেছে বা যে বইগুলো আমি প্রেফার করি, সেটা হচ্ছে যে দুর্গা শঙ্কর। মানে নেটে যেগুলো যেগুলো ভালো হবে আর কি, বই তো কিছু আছে আমরা জানি। হ্যাঁ, না না, আমি আপনার সেটাই কি বলছি, বিষয়? যে নেটের ব্যাপারটা যে এরকম যে আপনি অলংকার শাস্ত্রের উপর পার্টিকুলার কোন বই আছে যেটাকে ওরা ফলো করতে পারে, সুতরাং যে কোনো বই ওরা অথেন্টিক বইগুলোকে ফলো করতে পারে। তার ভিতর অথেন্টিক বইয়ের মধ্যে একটা পড়ে, যেমন দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বইটা আছে, আপনার বিমল কুমার মুখোপাধ্যায়ের বইটা আছে, আপনার বোঝার জন্য অচিন্ত বিশ্বাসের একটা বই আছে, সেটাও পড়া যেতে পারে, আপনার বিষ্ণুপদ ভট্টাচার্যের একটা বই আছে। হুম, এগুলো ফলো করা যেতে পারে। মোদ্দা কথা যে আপনার বিষয়টা আগে ক্লিয়ার হচ্ছে কিনা আর আপনার ডেটা ঠিক পাচ্ছেন কিনা, বুঝতে পেরেছেন? বিষয়টা এইভাবে ক্লিয়ার থাকবে। আর এই যে যে আমরা আজকে এই ক্লাসটা নিলাম, এই ক্লাসটা মূলত আমাদের এইভাবে নয়, এই যে যে ধরুন দেখতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, মানে কখনো কখনো ডিস্টার্ব হচ্ছে, আমাদের মূলত এইগুলো ভিডিও হিসাবে থাকবে। আমি জানি না যে আপনারা ইউটিউব বা আমাদের ডেমো ভিডিওগুলো দেখেছেন কিনা। এইগুলো মূলত ভিডিও হিসাবে থাকবে, যেটাকে আপনি বারবার দেখলেও মানে বারবার দেখতে পারবেন। হ্যাঁ, এটা অনেক সুবিধা, ভিডিও থাকলে অনেক মানে বারবার দেখা যাবে, হ্যাঁ এগুলো আবার করা যাবে, যেখানে অসুবিধা সেগুলো আবার পুনরায় রিভিউ করা যাবে। হ্যাঁ, রিভিউ করা যাবে, এবং সবচেয়ে বিষয় যেখানে সমস্যাটা আপনার থাকবে সেইখানটায় আমরা সেই জায়গাগুলো আপনি মার্ক করে রাখলেন। হ্যাঁ, আমরা তো সবটা একদিন বলবো, সেই জায়গাগুলো আপনি মার্ক করে রাখলেন যে এই বিষয়গুলো এখানে প্রবলেম রয়েছে। আমরা সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে বসে নিশ্চয়ই এই সমস্যাগুলো সমাধান হতে আমাদের সমস্যা হবে না, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এখানে সম্ভব, কিন্তু ডিটেলস বিষয়গুলো ওখানে ভিডিও টিউটোরিয়াল হিসেবে থাকবে। আচ্ছা, আরেকজনকে কোশ্চেন করছিলেন। আচ্ছা, আর কারোর প্রশ্ন? বেশ, তাহলে আমি প্রশ্নগুলো একবার দেখিয়ে নিই যে এইবার কি প্রশ্ন এসেছিল। পেজটা আবার ওপেন করবেন? মানে স্ক্রিন শেয়ার তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, করছি। এখানে দেখুন যে এই প্রশ্নগুলো দেখলে বোঝা যাবে যে কি বিষয় আপনাকে পড়তে হবে, কি বিষয়গুলো মনে রাখতে হবে। এখানে দেখুন এই যে যে প্রশ্নটা আছে যে সংস্কৃত কাব্যতত্ত্বে রসনিষ্পত্তির ক্ষেত্রে কে কোন মতবাদের প্রবক্তা। দেখবেন এই রসবাদ আমরা যখন আলোচনা করব, রসবাদের একেবারে বেসিক কোশ্চেন এটা, রসবাদ বুঝলেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই একটা আছে, এইগুলো হচ্ছে আপনার জুন 2019-এর প্রশ্ন। তারপরে আছে ভারতীয় কাব্যতত্ত্ব থেকে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ, এটা সামগ্রিকতা মিলিয়ে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, টোটাল কাব্যতত্ত্বকে মিলিয়ে। এইটা দেখুন যে কবি বিভাবাদীর ঔচিত্য থেকে বিচ্যুতি পরিত্যাগ করলে যত্নশীল হবেন, এই সতর্কবার্তা কে দিয়েছেন, ঠিক আছে। আমরা এই যে যে বুঝলাম, এই বোঝার মধ্যেই আছে এই বিভাবাদীর কথা আমি একটু আগেও বলেছি, ঠিক আছে, যেগুলো আমাদের নোট অবশ্য আরো ডিটেলস চার্ট থাকবে, ডিটেলস তথ্য দেওয়া থাকবে সেখানে। আচ্ছা, চারজন আলংকারিক এবং তাদের এটাও একটা সামগ্রিকতা নিয়ে দেওয়া। মোদ্দা কথা, এই পড়ার আগে এই প্রশ্নগুলোকেও একবার বিশ্লেষণ করে দেখতে হবে যে আমি যখন পড়ছি আমি কি বিষয়গুলোকে মাথায় রাখবো। হ্যাঁ, ভারতীয় অলংকার শাস্ত্রে চিত্রকাব্য নামটির প্রথম পরিকল্পনা কে করছেন? আহ দেখবেন যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছেন দুই একবার, তারা দেখবেন যে যে জায়গাগুলোতে কনফিউশন আছে মূলত, ধরুন আমরা এই যে ক্ষেমেন্দ্রকে নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা বেসিক ভাববো যে ক্ষেমেন্দ্র বোধহয় ঔচিত্য নিয়ে
সব কথাই বলেছেন বা ভালো কথাগুলো তিনি বলেছেন। আদতে কিন্তু তা নয়। আনন্দবর্ধন অভিনব গুপ্ত যথেষ্ট ভালোভাবে ঔচিত্যকে ব্যাখ্যা করছেন। ঠিক আছে? আপনার কুন্ত খুব ভালো কথা বলছেন ঔচিত্যকে নিয়ে। হ্যাঁ, তারা কাব্যের প্রাণ বলেননি ঠিকই, কিন্তু ঔচিত্য নিয়ে তারা ভালোভাবে ব্যাখ্যা করছেন। হুম, এই জায়গাটা গিয়ে সংশয় তৈরি হয়ে যাবে। যখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তখন এখান থেকে উত্তর দিতে আর সমস্যা হবে না। আমাদের লাস্ট যে কোশ্চেনটা এসেছে লাস্ট এইবারের পরীক্ষায় নভেম্বর 2020, যে ভারতীয় কাব্যতত্ত্ব অবলম্বনে নিচের কয়েকটা শুদ্ধ অশুদ্ধ সামঞ্জস্য বিধান করো। এই যে এইগুলোকে আপনার এই সমস্ত বিষয়টাকে একটু বুঝে নিতে হবে। সবসময় ক্লারিফিকেশন না থাকলে না এই অ্যান্সার গুলো দিতে মুশকিল হবে। আপনি তথ্য মাথায় রাখবেন আর বুঝে নেবেন। এই দুটো বিষয় যখন হবে না তখন দেখবেন এখান থেকে আপনি সবচেয়ে ভালো উত্তর দিচ্ছেন। আচ্ছা, আশা করি এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার হয়েছে। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আর কারোর প্রশ্ন থাকলে বলবে, না হলে আমি লগ ইন প্রবলেমটা নিয়ে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমি দেখছি এটা ঠিক করে লিংক দিয়ে দেবো আমি প্রয়োজন হলে। আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছিলেন? স্যার বলছি যে বিগত বছরের যে প্রশ্নের যে চারটা ওটা আরেকবার স্যার বলুন ঠিক আছে সেটা ওই যে মানে যে চারটা ছিল স্যার হ্যাঁ হ্যাঁ ওটা আরেকবার স্যার করুন স্যার মানে এই চারটা না এর আগেরটা মানে 2019 এ কটা এসেছে আচ্ছা 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 হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ এই দিচ্ছি এটা। হ্যাঁ, স্ক্রিনশট এটা থাকবে, আমাদের নোটে দেওয়া থাকবে, অসুবিধা নেই। যাই হোক, আপনার এটা আমি দিচ্ছি, যার লাগবে এটা এইটা তো স্যার হ্যাঁ 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 বলুন। আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার মনে হচ্ছে। নোটসটা মূলত ওই ওয়েবসাইটের থেকে থাকছে। আর যখন আমরা যে টার্গেট শিট নেব, আমরা তো 2021 জুনকে টার্গেট ধরেছি, তো তার আগে আমরা 1 মাস ছেড়ে দেবো। মানে ছেড়ে দেবো বলতে প্র্যাকটিস থাকবে, সেটা রিভিশন থাকবে। তার আগে পর্যন্ত আমরা একটা বানিয়ে নেবো আর কি, রোড ম্যাপ করে নেবো যে আমরা প্রতিদিন কি আলোচনা করব, প্রতি সপ্তাহে কি আলোচনা করব, প্রতি মাসে আমাদের কি রুটিন থাকবে, এই বিষয় থাকবে। তো তো যেভাবে থাকবে সেইভাবে প্রত্যেকটা মেলে চলে যাবে নোটগুলো। আর ওয়েবসাইটে সবসময় পড়তে পারবে নোটগুলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলছি যে এটা কি আমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবো যে কবে কি আলোচনা হচ্ছে? টেলিগ্রামের যেটা আলোচনা সেটা না, টেলিগ্রামের আলোচনাটা টেলিগ্রামেই থাকবে। টেলিগ্রামটা টেলিগ্রামের মতনই চলবে, কিন্তু যাদের পেইডের ব্যাপারটা হচ্ছে, মানে এই কোর্সটা যারা এনরোল করছে তাদের জন্য মানে যে রোড ম্যাপটা তৈরি করা হবে সেটা অন্য একটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, মানে সেটা ইনফরমেশন দিয়ে দেওয়া হবে কিভাবে হবে। সেটার জন্য কি আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হবে বা হচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ হবে হবে, ব্যাচ অনুসারে তৈরি হয়ে যাবে। যে যে ব্যাচে থাকবে সে তাকে সেই ব্যাচে সেইভাবে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। আমরা সময় নষ্ট করব না। তো আমরা এই ডিসেম্বর, মানে যেহেতু সবাই রিকোয়েস্ট করছিল যে একটু ওয়েট করার জন্য, তো সেই জন্য আমরা এই সপ্তাহ থেকেই শুরু করে দেবো। আমাদের লাস্ট 28 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু করিনি অনেকের রিকোয়েস্টের জন্য। আরেকটা কথা বলছিলাম যে আমাদের তো এই ডিসেম্বরে 2020 নেটটা হলো না, এটা 2021 হবে না জুনেই এইভাবে ধরা যাবে না। যে এই 6 মাসে হয়নি বলে পরে হয়ে যাবে এরকম আগেও রেকর্ড হয়েছে, তো ওরকম ভাবে হয়নি। বিশেষ করে আবার কে প্রেজেন্ট করছে, তয়সা হালাম স্ক্রিন প্রেজেন্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ওইভাবে বলা মুশকিল, কারণ কি ডিসেম্বর তো হচ্ছেই না। হ্যাঁ, তো পরবর্তীটা ওই জুনই ধরতে হবে, তার আগে পর্যন্ত আর হচ্ছে না। আচ্ছা, এইখানে সমস্যা মিটলে তাহলে আমি একটু লগ ইন প্রবলেম বা লগ ইনের সমস্যা যেগুলো রয়েছে আমি একটা বেসিক জিনিস বলে দেবো, তাহলে দেখবে যে আর সমস্যাগুলো হচ্ছে না। হ্যাঁ বলুন। আমি এখানে আপনাদের এতে যোগাযোগ করেছিলাম এর আগেও, মানে এই গুগল মিটে করার আগেও। বলছি যে আপনাদের কোর্স করার জন্য আর কি, মানে যারা কোর্স করতে যদি আমি করি ধরুন, তাহলে
পাবো, সেটা কোন গ্রুপে তৈরি হবে সেটা জানতে চাই। দেখুন, আমাদের মূল পড়াশোনা কিন্তু এই যে বেঙ্গলি অল ইন অন ওয়েবসাইটটা আছে না, bengali-all-in-on.com, ওয়েবসাইটের মধ্য দিয়ে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। অনেক সাইট, ফেসবুক সাইট আছে দেখলাম, টেলিগ্রাম সাইট আছে দেখেছি, না, ইউটিউবেও আপনাদের ভিডিও রেকর্ড হয়। সেটা না, কোর্সটা মূলত ওয়েবসাইটেই আপনার দেখবেন যে, আপনি জানি না এর আগে কোনো পরীক্ষা ওখানে দিয়েছেন কিনা, যদি দেন দেখবেন ওখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, আপনার একটা মেল অ্যাড্রেস থাকে, আপনার একটা পাসওয়ার্ড থাকে। হ্যাঁ, ওইটাই আপনার এন্ট্রি পয়েন্ট, আপনি ওইটা দিয়েই এন্ট্রি করতে পারবেন এবং ওখানেই সমস্ত থাকবে। এই কোর্সে দেখবেন আমাদের পরপর সমস্ত কিছু সাজানো আছে। হ্যাঁ, আমি একবার দেখিয়ে দেবো, লগ ইনের সময় আমি একবার দেখিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কিরকম হবে। হ্যাঁ, ওই জিনিসটা আমার বিজনেসে দেখিয়ে দেন। হ্যাঁ, আমি ইয়ের সময় আমি একবার দেখিয়ে দেবো। আচ্ছা, এই আর কোনো প্রশ্ন আছে? না হলে ওইটাই যে মানে লগ ইন ব্যাপারটাই যাবো। আচ্ছা স্যার, বলছি শোনা যাচ্ছে? আমি প্রশ্ন করতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, করুন, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম স্যার, আমাদের যে টেক্সট গুলো আছে, মানে ধরুন এই যে উপন্যাস বা ছোট গল্প, রম্য রচনা, প্রবন্ধ যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, মানে সেগুলোর উপরে কি আমাদেরকে কোনো খাতা বানাতে হবে, না বইয়ে দাগ দিয়ে সেগুলো করলেই হবে? মানে এটা একটু বললে ভালো। মানে এটা কি আপনি বাড়িতে পড়ার কথা বলছেন নাকি কোর্সের কথা বলছেন? না মানে এমনি ধরুন আপনারা যেগুলো দিবেন সেগুলো তো করবো, মানে তা বাদেও যদি এই কোর্সের সঙ্গে হন, আপনাদের বইতে মানে কোথাও কোনো দাগ দেওয়ার প্রয়োজন হবে না, কোনো আলাদা নোটের প্রয়োজন হবে না। আর কিছু করার দরকার আছে। না, যদি, হ্যাঁ বলুন বলুন। বলছি যে আপনাদের সাথে থাকলে পরে মনে হয় যে আমার এক্সট্রা, আমরা করছি কেন আপনাদের সাথে যুক্ত থাকার কারণ হচ্ছে ওটাতে এক্সট্রা টাইম লাগবে আমাদের। এক্স্যাক্টলি, আমার চ্যানেলে যুক্ত থাকা এবং ভর্তি হওয়া। এক্স্যাক্টলি, ওই সময়টা একটা বড় সময়। কারণ বেসিক একটা হিসাব ধরুন, যে একটা উপন্যাস ধরুন 250 পেজের একটা উপন্যাস। এখন এই 250 পেজের উপন্যাসটাকে প্রথমে আপনাকে পড়তে হবে। একবার পড়লে দেখবেন আপনার গোটা গল্পটা মাথায় ঢুকলো। কিন্তু আমাদের তো গল্পটা আসলে পরীক্ষা নয়, আমাদের ওই ডেটাগুলো পরীক্ষা। তো ফার্স্ট বার আপনি পড়বেন, গল্পটা মাথায় ঢুকবে। সেকেন্ড টাইম আপনি যখন পড়বেন, এই গল্পের সঙ্গে সঙ্গে কিছু ডেটাকে আপনি মার্ক করতে পারবেন যে হ্যাঁ এইগুলো আছে, কিছু উত্তর আপনি এক সপ্তাহ মতন দিতে পারবেন। কিন্তু নোট বানাতে হলে আপনাকে মিনিমাম 3 বার পড়তে হবে, 4 বার পড়তে হবে, যার যেরকম কোয়ালিটি রয়েছে। সেই সঙ্গে শুধু ওইটা নয়, এই যে যে একটু আগে অলংকার শাস্ত্রের বইয়ের কথা বললেন, যে আসলে একটা বই দেখে অলংকার শাস্ত্র হয় না, দুটো বই দেখে অলংকার শাস্ত্র হয় না, এরকম 4টে 5টা বই মিনিমাম না করলে না এই অলংকার শাস্ত্রটা ক্লিয়ার হয় না। এখন আপনার কাছে কতটা সময় আছে যে আপনি পুরো পড়াটা মনে রাখতে হবে, যে আপনার এই ধরুন 6 মাসের যদি আমাদের জার্নি হয়, তো 5 মাস কিন্তু আপনি যে খাটবেন, সেই খাটনিটা কিন্তু লাস্ট 1 মাসে গিয়ে ডিপেন্ড করছে যে আপনি কতটা রিভিশন দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি আবার এই 5টা বইকে খুঁটে খুঁটে পড়তে পারবেন না, এটা সম্ভব না। তো এই জন্যই নোটগুলোকে এমন ভাবে করা থাকবে যেখানে এই টোটাল ম্যাটেরিয়ালসটা, ডেটা তো ঠিকভাবে সাজানো থাকবেই, আর সঙ্গে সঙ্গে যে ধরুন একটা উপন্যাস যদি 50টা পরিচ্ছেদের হয়, সেই পরিচ্ছেদের প্রত্যেক একটা চার্ট থাকবে, সেই চার্টটা দেখেই আপনার টোটাল 50টা পরিচ্ছেদকে যাতে আপনি মনে করতে পারেন, কোথায় কি আছে সেটাকে যাতে এক ধাক্কায় আপনার মাথায় চলে আসে, এই বিষয়টা যেমন ক্লিয়ার হবে, তেমনি গোটা প্রত্যেকটা পরিচ্ছেদ আলাদা আলাদা করে ধরে আবার বিশ্লেষণ থাকবে। মানে টেক্সটে ফিরে যাওয়ার আর প্রশ্ন আসছে না, আপনাকে আর সমালোচনাও পড়তে হচ্ছে না। ওটা সম্ভব নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা সম্ভব না। 1 মাসে আপনি কতটা রিভিশন দিতে পারবেন? এমনি গোটা সিলেবাসটা যদি মুখস্থ থাকে হুবহু, তারপরে গিয়ে 1 মাসে রিভিশন দেওয়াটাও টাফ হয়ে যায়। আর আপনি এইভাবে তো রিভিশন দেওয়া সম্ভব না। আর লাস্ট মাসটা খুব জরুরি, সেই মাসটা ডিপেন্ড করছে আপনি কতটা ইয়ে করতে পারলেন। কম করে হলেও মোটামুটি ভাবে 126টা মতো বই আছে নেটে, এবং সেটা 6 মাসের মধ্যে ক্লিয়ার করতে গেলে কখনোই সম্ভব না। বই পড়ে নোট তৈরি করে ওই 6 মাসের মধ্যে নিজেকে নেট পাওয়া। হ্যাঁ, সেটা তো রয়েছেই। আমরা ধরুন এইখানে 130টা টপিকে ভাগ করেছি, ঠিক আছে, এই টোটাল ইউনিটটাকে, যাতে প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা ভাবে গুরুত্ব দেওয়া যায়। হ্যাঁ, তো এই 130টার উপরে ধরুন আপনার গড়ে কোনো নোট 50 পেজ আছে, কোনো নোট 20 পেজ আছে, কোনো নোট 30 পেজ আছে। তো এইভাবে একটা গড় নোট হিসাব করলে দেখবেন যে নোটগুলো পড়লে আমার মানে আমরা 100% শিওর যে নোট পড়লে আর অন্য কিছু পড়তে হবে না। হ্যাঁ, আর সমস্যার জন্য তো আমরা রয়েছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার তাহলে আমি লগ ইনের ওই ব্যাপারটাই যেতে পারি নাকি? ঠিক আছে, আমি লগ ইনের ব্যাপারটাই যাচ্ছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না?
হ্যাঁ দেখা যাচ্ছে না এখনো কিন্তু আছে। আমি স্টপ করে আবার করছি, অন করছি। দেখুন, এটা বেঙ্গলি অল ইন অন বলে সার্চ করলেই হবে। এইটা আমাদের ওয়েবসাইট bengali.all-in-on.com। এই প্রথমত বলে রাখি, দেখবে যে মোবাইলে একটা অপশন পাবে, এইখানে গেলে দেখবে অ্যাড টু হোম বলে একটা আছে অপশন, ঠিক আছে? অ্যাড টু হোম স্ক্রিন, ওইটা অ্যাড টু হোম স্ক্রিন করলে ওটা অ্যাপের মতনই হয়ে যাবে ওখানে, হ্যাঁ? তাহলে বারে বারে এখানে এসে সার্চ করতে হবে না। তো এইখানে যেখানে আছে মূলত আমাদের এই যে এই নেট সেট, আমাদের অন্যান্য দিকগুলোর পরে দেখবেন এই লাস্টের দিকে আছে আমাদের সমস্ত কোর্সগুলো। এইখানে নেট সেটের উপরে এই যে রয়েছে, এটা ভিউ নাও করলে এইখানে কোর্সটা রয়েছে। আচ্ছা, এইখানে একটু দেখে নেবেন যে এই যে মাই অ্যাকাউন্ট, হ্যাঁ, এই যে দেখুন শুধু মাই অ্যাকাউন্ট লেখা আছে, এর পাশে অন্য কিছু লেখা নেই। তার মানে এখন কোনো লগ ইন করা নেই। আমি এই যে ইউজ করছি, এখানে কোনো লগ ইন করা নেই। মানে যখন আপনিও ইউজ করবেন, যখন দেখবেন এখানে শুধু মাই অ্যাকাউন্ট লেখা, তখন ভাববেন যে আপনার এটা লগ ইন করা নেই। তাহলে লগ ইন করতে হলে আপনি এখান থেকেও লগ ইন করতে পারেন, ডাইরেক্ট কোর্সের ভিতর দিয়েও করতে পারেন। আচ্ছা, লগ ইনের ব্যাপারটা কি আছে দেখুন, এইখানে রেজিস্টার যদি আপনার প্রথমে কোনো রেজিস্ট্রেশন না থাকে, দেখবেন ইউনিভার্সিটি সব জায়গায় ভর্তি হতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় একটা। এখানে আপনার মেলটা দিয়ে রেজিস্ট্রেশন করলে মেলে একটা বিষয় চলে যাবে, মেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাকে চাপলে দেখবেন পাসওয়ার্ড সেট করতে আসবে। সেই পাসওয়ার্ডটা আপনারা একটু শক্ত পাসওয়ার্ড দেবেন, তার ভিতরে একটা অবশ্যই একটা নম্বর থাকবে, একটা ক্যাপিটাল, একটা স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ওয়ার্ড রাখবে, কমসে কম 8টা ক্যারেক্টার রাখবে। এইখানে অনেকে ভুল করে যে পাসওয়ার্ডের সময় অনেকে দিচ্ছে ছোট হাতের, হ্যাঁ, ওখানে গিয়ে বড় হাতের, বা ওখানে বড় হাতের দিচ্ছে, এখানে ছোট হাতের দিচ্ছে। ফোনে বিশেষ করে হয় দেখবেন যে অটোমেটিক সিস্টেম এই প্রথম অক্ষর বড় হাতের নিয়ে নেয়। এইটা অনেকে খেয়াল রাখে না বলে পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। আরেকটা বিষয় দেখেছি, জিমেল যখন লেখেন আপনারা, আমরা যখন এই ইয়েগুলো নিতে গেছিলাম, বিশেষ করে এই আগের বার গুগল মিটে ক্লাস যখন আমরা করছিলাম, তখন দেখেছি যারা রেজিস্ট্রেশন করেছিলেন জিমেল লিখছেন, কিন্তু জিমেলের পরে আসলে এই .com এইগুলোর মাঝখানে কোনো ফাঁকা হয় না, হ্যাঁ, স্পেস হয় না। এই স্পেস গুলো দিচ্ছেন, যার ফলে ইমেল গুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই ইমেল গুলোর সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এইগুলোকে খেয়াল রাখবেন, কারণ এটা পাসওয়ার্ড, এটা যা দেবেন আপনি সেম তাই দিতে হবে। তো এখানে মেলটা দেওয়ার পরে দেখবেন আপনার যে মেল দিচ্ছেন সেই মেলের ইনবক্সের দুটো জায়গায় খুঁজবেন। আমাদের এটা দেখবেন আমাদের ফার্স্ট পেপারেও আছে যে আমাদের মেলের ইনবক্স 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাইমারি ইনবক্স, একটা হচ্ছে সোশ্যাল ইনবক্স, আর একটা হচ্ছে প্রমোশনাল ইনবক্স। তো যেটা প্রাইমারি, সেটা প্রাইমারি মেসেজ আসতে পারে, এই মেলটা সেখানেও যেতে পারে, আর একটা হতে পারে প্রমোশনাল ইনবক্সেও যেতে পারে। এই দুটো জায়গায় খোঁজ করবেন, দেখবেন যে কোনো একটা জায়গা আছে। ওইখানে লিঙ্কটা চাপার পরে পাসওয়ার্ডটা সেট করবেন, হয়ে গেল রেজিস্ট্রেশন। আপনার আর কখনো রেজিস্ট্রেশন করতে হবে না এখানে, ঠিক আছে? এইবার আপনার লগ ইন করাটা, এইখানে আপনি সেই মেল দিতে পারেন, এইখানে ইউজার নেমের জায়গায় মেল দেবেন, আর যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা দিলেই লগ ইন করলেই হয়ে যাবে। তখন দেখবেন এই মাই অ্যাকাউন্টের পাশে লগ ইন লেখাটা চলে আসবে, ঠিক আছে? লগ আউট লেখাটা থাকে। হ্যাঁ, লগ আউট লেখাটা, সরি, মাই অ্যাকাউন্টের পাশে, এখানে যেমন মাই অ্যাকাউন্ট লেখা আছে, এর পাশে লগ আউট লেখাটা চলে আসবে। আচ্ছা, আচ্ছা, এইটা ফুল কোর্স রয়েছে আমাদের, যেখানে যেভাবে থাকবে সেটা হচ্ছে যে ধরুন এই যে যাদের কোর্সটা দেখবেন নেওয়া আছে, হ্যাঁ, তাদের দেখবেন যে এখানে আর কোনো টাকা দেখাবে না, এখানে একটা প্রোগ্রেস বার দেখাবে, ঠিক আছে? এক মিনিট। প্রোগ্রেস বার থাকবে, সেই প্রোগ্রেস বারটা আসলে দেখাবে যে আপনি কতটা আপনার টপিককে কমপ্লিট করেছেন। হ্যাঁ, ধরুন এইখানে যে আমাদের এই যে টোটাল স্টেপগুলো ভাগ করা থাকবে, এই যে কোর্স কন্টেন্টে আমরা দেখুন এখানে আসলে একটা ডেমো রেখেছিলাম। এখানে আমরা নোট সেটের স্টাডির অন্য ম্যাটেরিয়ালস গুলো রেখেছিলাম, যে এলিজিবিলিটি কি আছে, সিলেবাস কি আছে, পিডিএফ বুক গুলো কি কি হতে পারে, রেফারেন্স বুক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। আচ্ছা, এইখান থেকে আপনাদের মূল ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখুন যে বাংলা সাহিত্যের ইতিহাস, মোবাইলে দেখুন কেমন দেখাবে, মোবাইলে এইরকম দেখাবে একটা বিষয়, এই যে মোবাইলে এইরকম দেখাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, মোবাইলে ঠিক এই যে এরকম আসবে।
এবার এরকম আসলে কি করবেন, এই যে যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এখানে দেখুন কি আছে, 16টা টপিক আছে আর 16টা কুইজ আছে। হ্যাঁ, প্রাক আধুনিক সাহিত্য থেকে দেখুন 16টা টপিক আছে, 16টা কুইজ আছে। এই টপিকগুলোর মধ্যেই যে 16টা টপিক আছে এর মধ্যে পিডিএফ নোট থাকবে, এর মধ্যেই আপনার ভিডিও টিউটোরিয়াল থাকবে। আর কুইজগুলো হবে যে প্রত্যেকটার পরে পরে এক একটা কুইজ থেকে যাবে। যেমন যদি এই নাটকটা আমি যাই, ধরুন নাটকে আমার আছে কই, এই নাটকে 10টা টপিক আছে, 13টা কুইজ আছে। দেখুন কি কি আছে এখানে, দেখুন মধুসূদনের একে কি বলে সভ্যতা, এই নোটটা এখানেই থাকবে, থাকার পরে ভিডিও টিউটোরিয়াল থাকলে এখানেই থাকবে। ওইটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে একটা বার আসবে। হ্যাঁ, কারোর একটা অ্যাকাউন্ট খুলে আমি দেখাতে পারতাম, যেমন আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন করে দেখাচ্ছি, আমাকে বসালে হবে। আমি লগ ইন করে বসে দিচ্ছি, 1 মিনিট আমাকে একটু সময় দিন। এই দেখুন, এই যে হ্যাঁ, এটা লগ ইন করা বলে এই দেখুন এখানে 0% কমপ্লিট, ঠিক আছে, এইটা দেখাবে। যদি আপনি এখানে কমপ্লিট করেন, এক একটা টপিক দেন, তখন দেখবেন এখানে এত % কমপ্লিট হিসাবে দেখিয়ে দেবে। তো আমরা নাটকটা দেখছিলাম, এই যে ধরুন এই যে নাটক ও প্রহসন, এটা আপনি চাপবেন, চাপার পরে এইখানে দেখবেন নোট থাকবে। এই যে টপিক লোড হচ্ছে, এই নোটগুলো আপনাদের মেলেও পাঠিয়ে দেওয়া হবে যখন ইয়ে হবে। এই যে নোট থাকবে এখানে, আর এইখানে দেখুন একটা প্রিভিয়াস লেসন আর নেক্সট টপিক, আর একটা এখানে জিনিস থাকবে, সেটা হচ্ছে যে মার্ক। দাঁড়ান, এইটা কোথায়, ও মার্কটা আসবে যখনই আপনি এই কুইজটা কমপ্লিট করবেন। কুইজটা কমপ্লিট করার পরপরই দেখবেন যে নিচে এইরকমই একটা, মোবাইল ভার্সনে গেলে ওইরকমই একটা, এইখানে একটা জায়গা থাকবে যেখানে দেখবেন যে মার্ক অ্যাজ কমপ্লিট, মানে আপনি যখন মার্ক করে দেবেন তার মানে এইটা আপনার কমপ্লিট হবে। হ্যাঁ, এইভাবে থাকবে গোটা বিষয়টা। এই যে এখানে আপনি চাইলে এর পরের টপিক গুলো যেতে পারবেন, প্রাক-আধুনিক সাহিত্য, কাব্য, কবিতা, সমস্ত বিষয়গুলো এখানে এরকম পরপর করে সাজানো থাকবে। এই যে লাস্ট এরকম প্রত্যেকটার পর থেকে মধুসূদনের কি বলে সভ্যতার নোট ভিডিও যা থাকছে, তারপরে আপনি এখানে মক টেস্ট দেবেন, আর লাস্ট যখন ইউনিট শেষ হচ্ছে তখন 3টে ফাইনাল কুইজ থাকবে। এটা পরে যখন আমরা ওই রিভিশন দেবো 1 মাস, তখন এগুলো আরো বাড়বে, ঠিক আছে, তখন আমরা ফাইনালে চলে যাবো, তো তখন সেইগুলো এখানে আরো অ্যাড হয়ে যাবে। দেখুন সমগ্র পরীক্ষার নিচেও এইখানে অল ফাইনাল কুইজ বলে এখানেও 5টা রয়েছে, এগুলো নিশ্চয়ই পরে আরো বাড়বে। এগুলো মিলিয়ে এখন 180+ আছে, ওগুলো আরো বেড়ে যাবে। যাই হোক, এই সংশয় মিটেছে কি, এর উত্তর পেয়েছেন? আর কোনো প্রশ্ন আছে এখানে? স্যার নোটগুলো কি পিডিএফ আকারে পাওয়া যাবে? হ্যাঁ, নোটগুলো পিডিএফ, ধরুন এখানে ওয়েবসাইটে আপনার থাকছে, ধরুন একটা পিডিএফ আপনার মেলে চলে যাবে, যখন আমরা একটা টার্গেট শিট দেব, সেই টার্গেট শিটের সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা আপনার মেলে চলে যাবে। হ্যাঁ, মেল থাকবে, একটা রেজিস্টার্ড মেল। আর এইখানেও থাকবে, ওয়েবসাইটেও থাকবে, ওয়েবসাইটেও আপনি যখন খুশি যে কোনো নোট দেখতে পাচ্ছেন। ধরুন আপনি কোথাও গেছেন, আপনি বাসে আছেন, পড়াশোনা করতে চাচ্ছেন, যে কোনো মুহূর্তে জাস্ট ওয়েবসাইটে লগ ইন করে নিলেই আপনি পড়াশোনাটা সেখানে বসে করতে পারছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা স্যার। এইটাই প্রসেস। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারোর এই বিষয়ে? স্যার বলছিলাম যে আপনি যখন ক্লাসটা করাবেন তখন কোথায় করাবেন ক্লাসটা? এই যে বললাম যে প্রথমেই আমরা যে দেখুন এইখানে একটা ভিডিও টিউটোরিয়ালও দেওয়া রয়েছে। দেখুন এই যে এই স্যাম্পেলে যখন যাবেন, দেখবেন এখানে আমার ভিডিও ক্লাস, এই যে এইরকম ভাবে জটিল বিষয়গুলো দেখবেন যে এইরকম ভাবে প্রত্যেকটার ভিডিও টিউটোরিয়াল থাকবে, ঠিক আছে। দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি স্ক্রিন প্রেজেন্টটাই করে দিই। এই যে দেখুন এখানে ভিডিও ক্লাস, এখানে আমরা একটা ডেমো রেখেছিলাম, যে এই যে এইরকম করে প্রত্যেকটা বিষয়ের
ব্যাখ্যায় মানে এরকম ভাবে থাকবে, ঠিক আছে, এরকম ক্লাস করা থাকবে যেটাকে আপনি বারে বারে দেখতে পাচ্ছেন। আর যে সমস্যাগুলো হবে সেইটার জন্য আমরা আসবো গুগল মিটে। আপনি তখন ধরুন ওই বিষয়টা পড়লেন, বক্রোক্তিবাদকে আপনি পড়লেন, বক্রোক্তিবাদের নোট পড়লেন, এইবার কিছু প্রশ্ন থাকবে, কিছু সমস্যা থাকবে, সেইগুলো আমরা গুগল মিটে এই ক্লাস নিয়ে সেগুলো সমাধান করবো। যে প্রশ্ন করেছিলেন তার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আর কারণ? আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে হ্যাঁ, এই লাস্ট যে কথাটা বললাম, মানে ও দেখাবো আবার। আচ্ছা, এই যে এইখানে এইরকম ভাবে আমাদের ধরুন এই যে নোট থাকছে, এরকম নোট থাকছে, হ্যাঁ, এরকম নোট থাকবে। এই যে নিচে দেখবেন এই যে এরকম লেখা আছে মার্ক অ্যাজ কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখুন আমাদের টোটাল 150টা স্টেপ আছে, হ্যাঁ, যেগুলো আর কি ওই টপিক হিসাবে ধরা আছে, টপিক গুলোকে 150টা ধরেছে। আচ্ছা, এরকম আপনি ভিডিও, এই যে ভিডিও ক্লাসগুলো এখানে থাকছে, এরকম ভাবে থাকছে, ঠিক আছে। আপনি সেই ভিডিও ক্লাসগুলো যখন খুশি তখন এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এইবার এই ধরুন এই বক্রোক্তিবাদ নিয়ে এই ভিডিও থাকলো, বক্রোক্তিবাদ নিয়ে ক্লাস হলো, ওই হলো পিডিএফ নোট থাকলো। এইবার যে সমস্যা তৈরি হবে, আপনার কাছে আরো কিছু প্রশ্ন হতে পারে যে বক্রোক্তিবাদ নিয়ে কোনো জায়গায় প্রবলেম হতে পারে, ঠিক আছে। সেই প্রবলেম গুলোর জন্য আমরা আসলে আসবো গুগল মিটে, সপ্তাহে একদিন। আমাদের 80% কাজই থাকবে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটে কমপ্লিট করা থাকবে। বাদ বাকি 80 বলুন 85% বলুন ওখানে কমপ্লিট থাকবে। বাদ বাকি 15% যে সমস্যা প্রবলেম গুলো ক্রিয়েট হবে সেইগুলোর জন্য আসবো অনলাইনে। আমরা জানুয়ারি, অনেকে জেনারেল পেপারের কথা বলেছেন, আমরা 1 জানুয়ারি থেকে জেনারেল পেপারটাকে শুরু করছি। যারা কোর্স নিচ্ছেন তাদের জন্য জেনারেল পেপারটা কম থাকছে, আর যারা শুধু নিচ্ছেন তাদের জন্য এক রেট থাকছে। আর জেনারেল পেপারটাও সেম এই প্রসেসেই চলবে। আশা করি এই প্রসেসটা সবার বুঝতে সুবিধা হবে। কোর্সটা কোর্সটা 9,999 টাকা। হ্যাঁ, ফার্স্ট পেপার যারা নেবেন তাদের জন্য ধরুন ফার্স্ট পেপার শুধু আলাদা নিলে 5,000 টাকা চার্জ, কিন্তু যারা কোর্স নিচ্ছেন তাদের জন্য 3,000 টাকা। এইটা আপনি টোটালটারই ধরুন এই যে 9,999 টাকা যেটা দিচ্ছেন সেটা আপনি প্রথম 6 মাস পাচ্ছেন, দ্বিতীয় 6 মাসও পাচ্ছেন, মানে টোটাল 1 বছর অ্যাক্সেস করতে পারছেন। এরপরেও যদি আপনার মনে হয় যে না আরো জেআরএফ এর জন্য পড়াশোনা করবেন ইত্যাদি ইত্যাদি, তার জন্য আপনাকে রিনিউয়াল করাতে হবে মাত্র 2,000 টাকা দিয়ে, তাহলে আবার গোটা অ্যাক্সেসটা আপনি পেয়ে যাচ্ছেন। মানে আমি প্রথমবার যদি এই টাকা খরচা করি, মানে একটা লসের মোটামুটি ওখানে 3,000 তারপরে যদি আমি নেট নিয়ে পড়তে যাই, জেআরএফের জন্য বা পাস করতে পারলাম না, তখন আপনাদের চার্জটা 2,000 টাকা দিয়ে রিনিউ করা যাবে, তাই তো? মানে 2,000 টাকা দিয়ে শুধু রিনিউ করালেই হচ্ছে, আর কিছু না। কারণ এইটা বলে রাখি যে আমাদের টোটাল একটা টিম থাকবে, আমি একা নই, আমাদের গোটা একটা টিম থাকবে। কারণ এটাও মানে প্র্যাকটিক্যালি সম্ভব নয় যে একা আমি সমস্ত নোট আপডেট করছি, একা আমি সমস্ত কোশ্চেন আপডেট করছি, সেটা সম্ভব নয়। ফার্স্ট পেপার আমি একা করছি, এটা সম্ভব নয়, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। যার জন্য আমাদের এই টেকনিক্যাল বিষয়ের একটা একটা টিম থাকবে, আমাদের নোট, আমাদের মক টেস্ট, এই সমস্ত সিস্টেম। বিশেষ করে আপনারা যখন দেখবেন যে এই টার্গেট শিটের সঙ্গে পড়াশোনা করছেন না আপনাদের, বা তাল মেলাতে পাচ্ছেন কি পাচ্ছেন না, তার জন্য একজন মডারেটর থাকবে, সে নিরন্তর এই খোঁজটা নেবে, ঠিক আছে। এইভাবে গোটা বিষয়টা পরিচালনা হবে। আমাদের ভিডিও প্রোডাকশনের জন্য একটা টিম থাকবে, এইভাবে কাজটা হবে। ওই যে রিনিউ করতে পারবেন, ওটা কতদিন পারবেন? ওটা আপনি নেক্সট 6 মাস পেয়ে যাচ্ছেন। আপনি শুনুন, আপনি তাল মেলালে আপনাকে অতদূর যেতেই হবে না। আপনি আমাদের টার্গেট শিটটা মিলিয়ে দেখুন একবার, যে অতদূর যেতেই হবে না। আমরা যে প্রসেসটা আপনাকে দেখিয়েছি, আশা করি যে এই যদি নোট পছন্দ হয়ে যায়, ঠিক আছে, আপনারা যদি দেখেন যে আপনাদের মনের মতো নোট বা এরকম বিষয়টা, সেটা আগাগোড়াই তাই আছে, ঠিক আছে। এটাতে কোনো ওরকম বিষয় নেই যে ওখানে আমরা দেখাচ্ছি ভালো পরে ইয়ে করবো, এরকম নয়, ঠিক আছে। ওটা নিরন্তর ওইভাবেই চলবে, গোটা সিস্টেমটাই আমাদের ওইভাবে সাজানো। শুধু তাল মেলাতে হবে। আপনাদের কাছে যেটা দাবি সেটা হচ্ছে যে আমাদের টার্গেট শিটের সঙ্গে আপনাকে তাল মেলাতে হবে। আমরা টার্গেট শিটটা মানে অযৌক্তিক অনেক বেশি বেশি দিয়ে রাখবো সেটাও না, সাইন্টিফিক্যালি আমরা দেখিয়ে দেবো এই সময়ের মধ্যে আপনাকে এটা করতে হবে। আচ্ছা, তাহলে বোধহয় প্রশ্ন সবার আপাতত শেষ হয়েছে।
ঠিক আছে? আচ্ছা, আমরা আর দেরি করছি না, আর দেরি করবো না, আমরা এই সপ্তাহতেই ক্লাস শুরু করে দেবো। যারা যোগ হতে চান বা যারা যোগ হয়েছেন আর যারা যোগ হতে চান তারা তাড়াতাড়ি দিলে, কারণ আমাদের তো প্রবলেমটার থেকে এই সময়টা যদি চলে যায় না সেটা। আরেকটা কথা বলতে হ্যাঁ, স্যার, হ্যাঁ, যে যদি আমি পুরোটা হয়তো পুরোটা দিতে পারছি না, হুম। তো যদি আমি অল্প অল্প দিই সেটা কি হয়ে যাবে? সেটা অল্প অল্প করে যেটা দিতে পারেন সেটা আমাদের পার্ট কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে। হ্যাঁ, সেটা আপনাকে তাহলে প্রথমে আমরা যেটা আপনি পে করছেন সেইভাবে আপনাকে পার্ট কোর্সে ঢুকে দেওয়া হলো, পরে সেটাকে আপনার ইয়েতে টেনে নেওয়া আসা হলো মূল কোর্সে যখন আপনি ফুল পেমেন্টটা করলেন। ঠিক আছে, ওটা অ্যাডজাস্ট করে নেওয়া হলো ওখানে। হুম। মূলত ওই যখন আপনি অ্যাক্সেস করবেন গোটাটাই তো আপনার ইয়েতেই থাকবে, গ্রিপেই থাকবে, ওটা ব্যাপার নয়। হ্যাঁ, অ্যাক্সেস মানে লগ ইন এবং এনরোল করার সঙ্গে সঙ্গে গোটা অ্যাক্সেসটাই আপনার হাতে চলে যাবে। যারা শুরু করতে চান তারা করে দেবেন, আমরা এই সপ্তাহে ক্লাস শুরু করে দেবো, আর লেট করবো না আর কি। যাই হোক, তাহলে সবার প্রশ্ন হয়েছে, আর কারো প্রশ্ন থাকলে করুন, না হলে আমরা বেশ সবার মনে হচ্ছে প্রশ্নের সমাধান হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, গুড নাইট। আচ্ছা,